আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন, ইউক্রেন, রাশিয়া, হিজবুল্লাহ, ইরান, ইউরোপ, আমেরিকা এক মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। 30 ইসরায়েলি সেনাকে উড়িয়ে দিল হামাস, বীর দর্প লড়াই করে যাচ্ছে যোদ্ধারা। এরপর জানিয়ে দেব আকাশ দখলে নামবে ইরান, ইরানে 25টি সুখোই যুদ্ধ বিমান পাঠালো রাশিয়া। এবং জানিয়ে দিব পুতিনের বিধ্বংসী হামলা, আত্মসমর্পণে ক্ষণ গুনছে ইউক্রেন, ইউক্রেনের সেনারা ক্লান্ত, ট্রাম্পের পায়ে ধরবে এবার জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 424 দিন পেরিয়ে গেছে। এখনো এই অঞ্চলের বিভিন্ন ফ্রন্টে বীরের মতো লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনি মুক্তিগামীরা। তাদের হামলায় ইসরায়েল বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি হচ্ছে বলে জানা গেছে। ঘটেছে হতাহতের ঘটনাও। মঙ্গলবার আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ গাজা উপত্যকার রাফার পূর্বে আল জেনেনা এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জায়নবাদী সেনাদের মধ্যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটছে। এদিন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা উত্তর গাজার জাবালিয়ার পূর্বে জাম্মু গোল চত্বরের কাছে একজন ইসরায়েল সেনাকে টার্গেট করে গুলি চালালে সে নিহত হয়। এর আগে সোমবার ব্রিগেডটি জানিয়েছিল তাদের যোদ্ধারা নিরিম এবং থাডাই বসতিতে ইসরায়েল বাহিনীর অবস্থান টার্গেট করে 14 মিলিমিটার রাজুম রকেট দিয়ে হামলা চালায়। এছাড়া নেজিম ফ্রন্টে আল কুদুস ব্রিগেড ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেড এবং শহীদ আবু আলী মুস্তফার সাথে যৌথ অভিযান পরিচালনা করেছে পপুলার ফ্রন্ট ফর লিবারেশন ওএফ প্যালেস্টাইন বা পিএফএলপি। সেখানে ইসরায়েলি সেনাদের সমাবেশে হামলার ফুটেজ ও প্রকাশ করেছে তারা। জাবালিয়াতেও ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। তাদের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা এখন ক্লান্ত। অন্যদিকে ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, জাবালিয়ায় এখনো আত্মসমর্পণ করেনি হামাস। সেখানে তারা ইসরায়েলি বাহিনীর সেনাদের নজরদারিতে রেখেছে এবং সফল হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদেরকে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ইসরায়েল সংবাদপত্র ইয়াদিউত আহত জানিয়েছে, সম্প্রতি জাবালিয়ায় প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় অন্তত 30 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে 4 ও ব্রিগেডের কয়েকজন কমান্ডারও রয়েছে। সংবাদপত্রটি বলছে, ইসরায়েল হতাহতের গড় সংখ্যা প্রতি 2 দিনে একজন সেনা। এর আগে ইসরায়েল সংবাদপত্র হারেস বলেছিল, উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পে চলমান লড়াইয়ে হামাসের বিরুদ্ধে জয়ের বিষয়ে ইসরায়েলের দাবি অতিরঞ্জিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, চলমান 424 দিনের যুদ্ধ প্রায় 2টি ডিভিশনের সমান সেনা নিহত আহত হয়েছে। সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভাকে দায়ী করেছে। বলে রাখা ভালো, ঐতিহাসিকভাবে জাবালিয়া শরণার্থী শিবিরটি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ ফ্রন্ট। সেখান থেকেই 1987 সালে প্রথম ইন্তিফাদা বা স্টোন ইন্তিফাদার সূত্রপাত হয়েছিল। পরবর্তীতে গাজা জুড়ে বিক্ষোভ এবং ইসরায়েল দখলদার সেনাবাহিনীর সাথে সংঘর্ষের মাধ্যমে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। সেই বিদ্রোহে শরণার্থীরা পাথর ছুঁড়ে হাতে বানানো ককটেল বোমা দিয়ে শত্রু সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। এরপর 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা বা আল আকসা ইন্তিফাদার সময়ও জাবালিয়া শিবিরের শরণার্থীরা একটি বলিষ্ঠ ভূমিকা পালন করে। সে সময় তারা বিদ্রোহে নিহতদের জানাজায় অংশগ্রহণ করে এবং ইসরায়েল ঘাঁটিও ব্যারাকে হামলা শুরু করে। ইসরায়েলের জন্মলগ্ন থেকে টানা
74 বছর ধরে দেশটিকে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বদন্যতায় তেল আবিবের কাছে রয়েছে বিশ্বের অন্যতম প্রশিক্ষিত সেনাবাহিনী ও অত্যাধুনিক অস্ত্র। উল্টো দিকে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই পশ্চিমাদের সঙ্গে ইরানের সম্পর্ক শূন্যের ঘরে রয়েছে। তাই রিভার্স ইঞ্জিনিয়ারিং ও প্রতিরোধ অক্ষের দেশগুলোর কাছ থেকে কেনা সমরাষ্ট্রের মাধ্যমে নিজেদের সামরিক বাহিনীকে বিশ্বমানের তৈরি করতে কাজ করছে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসন। বিশ্ব রাজনীতির মোড় পাল্টে দেওয়া গাজার যুদ্ধই আরো ঘনিষ্ঠ করেছে ইরান ও রাশিয়াকে। এরই অংশ হিসেবে সম্প্রতি তেহরানকে Su-35 ফাইটার জেট সরবরাহ করেছে মস্কো। সম্প্রতি রাজধানীর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে যুদ্ধ বিমানের এই চালান। আলটানোভ ও ওনি 2400 মিলিটারি এয়ারক্রাফট বহন করে আনে এই ফাইটার জেটগুলো। মার্কিন F-15 যুদ্ধ বিমানকে প্রতিস্থাপন করা হবে রুশ AO-35 এর মাধ্যমে। ইরানি এয়ারফোর্স এর তথ্য বলছে নতুন চালানে এসেছে 25টি ফাইটার জেট। ফলে তেহরানের ভান্ডারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের সংখ্যা পৌঁছালো অর্ধশতকে। শুধু রক্ষণই নয়, ইসরায়েলের রাত ঘুম শেষ করতে আক্রমণেও ব্যবহার করা যাবে হাইটেক বিমানগুলো। সুখোই A-35 মূলত স্ট্রেট ও F-38 ফাইটার এয়ারক্রাফট A-27 এর উন্নত সংস্করণ। এটি সিঙ্গেল এর সিটের সুপার মৌভার এল যুদ্ধ বিমানের রয়েছে টুইন ইঞ্জিন। সুখোই ডিজাইন ব্যুরোর তৈরি করা ফাইটার জেটটি প্রথম উড্ডয়ন করে 2008 সালের 19 ফেব্রুয়ারি। এবার 6 বছর পর বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হয় অত্যাধুনিক A-35। বহুবিধ নিষেধাজ্ঞার কারণে গেল কয়েক দশক ধরে ইরানের বিমান বাহিনীতে যুক্ত করা সম্ভব হয়নি নতুন যুদ্ধ বিমান। ইসরায়েলের বিরুদ্ধে সংঘাতের বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসন। 1960 ও 70-এর দশকে রেজা শাহ পাহলভীর শাসনামলে কেনা পুরাতন মার্কিন যুদ্ধ বিমানগুলো এখনও সেবা দিচ্ছে IRGC-কে। গেল কয়েক বছর আগে ইরানের ওপর জাতিসংঘের আরোপ করা সামরিক নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। তাই রাশিয়া ও চীনের মতো পশ্চিমা বিরোধী দেশগুলোর কাছ থেকে সমরাস্ত্র কেনার মাধ্যমে নিজেদের ভান্ডার শক্তিশালী করায় মনোনিবেশ করেছে ইরান। একই দিনে ইউক্রেনের আর জেলেনস্কির জন্য জোড়া আঘাত। পুতিন বাহিনী এগিয়ে চলেছে বুক চিতিয়ে। রাশিয়ার সেনাবাহিনী মঙ্গলবার দাবি করেছে যে তাদের বাহিনী দক্ষিণ পূর্ব ফ্রন্টে অগ্রসর হয়ে ইউক্রেনের আরো 2টি গ্রাম দখল করেছে। রাশিয়ার আক্রমণে অন্ধকারে নিমজ্জিত ইউক্রেন। ব্ল্যাকআউট চলছে সেখানে। ইউক্রেনের সেনারা যুদ্ধের ময়দানে ঢুকছে। যুদ্ধে রাশিয়ার সেনাদের অর্জনের খাতা আরো সমৃদ্ধি হয়েছে। রাশিয়া মঙ্গলবার দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনে তাদের চলমান আক্রমণের মধ্যে আরো 2টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে রুশ বাহিনী কুরোখোভ শহরের প্রায় 10 কিলোমিটার বা 6.2 মাইল দক্ষিণে রোমান ভিকা গ্রাম দখল করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে দোনেতস্ক অঞ্চলের এই গ্রামটি ইউক্রেনীয় বাহিনীর একটি প্রধান ঘাঁটি, যেখানে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। রাশিয়া আরো দাবি করেছে রাশিয়ান বাহিনী জাপোরোজিয়া শহরে প্রায় 110 কিলোমিটার বা 68 মাইল পূর্বে অবস্থিত নভোদরিপকো বসতির নিয়ন্ত্রণও নিয়েছে। ওদিকে রাশিয়ার কস্কো অঞ্চলে যুদ্ধরত ইউক্রেনীয় সেনারা বর্তমানে খুব ক্লান্ত ও হতাশ। এক সেনা বলছেন পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে এবং তারা কোনো স্পষ্ট লক্ষ্য দেখাতে পারছে না। এখানে যেভাবে লড়াই হচ্ছে তা ইউক্রেনের ভূখণ্ডে নয় বরং রাশিয়ার ভূখণ্ডে। প্রায় 4 মাস আগে ইউক্রেন কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে এবং কিছু এলাকা দখল করতে সক্ষম হয়। তবে এখন তারা ওই অঞ্চলে নিয়ন্ত্রণ রাখতে লড়াই করছে। যদিও সম্প্রতি খবর এসেছে যে তারা কুরস্কের 40% এলাকা হারিয়েছে। রাশিয়ার বোমা বর্ষণের কারণে ইউক্রেনীয় সেনারা ঘুমাতেও পারছে না এবং তারা পিছু হটতে বাধ্য হচ্ছেন। ইউক্রেনীয় সেনারা বলছেন রুশ বাহিনী তাদের দখল করা অঞ্চল ধীরে ধীরে পুনরুদ্ধার করছে। পুরুষকে ইউক্রেনের নতুন সেনা ইউনিটগুলো সরাসরি অন্য যুদ্ধক্ষেত্র থেকে পুরুষকে পাঠানো হয়েছে, যার ফলে সেখানে তাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। ইউক্রেনীয় সেনারা বলছেন তাদের যুদ্ধ সরঞ্জাম, কমান্ডিং অফিসার এবং অন্যান্য সহায়তার অভাব রয়েছে। তবে কেউ তাদের অভিযোগ শোনে না। কুরস্কের পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয় সেনারা খুব হতাশ। তারা মনে করেন এই যুদ্ধের কোনো সুস্পষ্ট ভবিষ্যৎ নেই। তাদের মধ্যে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি নেই। কুরস্কে ইউক্রেনীয় সেনাদের মূল কাজ এখন রুশ ভূখণ্ডের
ছোট অংশটি ধরে রাখা। বিশেষ করে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেনের থেকে ভিন্ন নীতি ঘোষণা করেছেন। তিনি বলেছেন দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। এই কারণে ইউক্রেনীয় সেনারা এখন ট্রাম্পের ক্ষমতায় আসার অপেক্ষায় আছেন এবং কুরস্কে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন।